তমলুকে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যু। ভাড়া বাড়িতে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। হাতের চ্যানেল থেকে আচমকা রক্তপাত হয়, আর সেই থেকেই কি মৃত্যু প্রশ্ন উঠছে। কাঁথি সাব ডিভিশন হাসপাতালে কর্মরত ছিলেন ওই মহিলা চিকিৎসক, যার মৃত্যুকে কেন্দ্র করে একাধিক জায়গায় রহস্য তৈরি হচ্ছে। সরাসরি কথা বলবো এই মুহূর্তে ঝিলম করঞ্জায় আমাদের সঙ্গে রয়েছেন। ঝিলম, আচমকা কিভাবে মহিলা চিকিৎসকের মৃত্যু হলো তা নিয়ে একাধিক কারণে ধোঁয়াশা রয়েছে এখনো পর্যন্ত। তবে ইতিমধ্যেই ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট সেটা হাতে এসেছে। সেই রিপোর্ট হাতে পাওয়ার পর ঠিক কি বলছেন চিকিৎসকেরা? ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট, অবজারভেশন সবই চিকিৎসকদের হাতে এসছে। তবে তার মৃত্যুর কী কারণ হয়েছে সেইটা নিয়ে ধোঁয়াশা কোনোভাবেই কাটেনি। কারণ ময়নাতদন্ত করে চিকিৎসকরা যেটা দেখেছেন, অস্বাভাবিক কিছু নজরে না এলেও তাদের প্রাথমিকভাবে অবজারভেশনের মধ্যে এইটা মনে হয়েছে যে এই মৃত্যু সাডেন কার্ডিয়াক ডেথ হতে পারে। তবে সেটা সাডেন কার্ডিয়াক ডেথ কী কারণে হয়েছে, কোনো ওষুধের কারণে, তিনি কোনো ইঞ্জেকশন নিয়েছিলেন, তাকে কোনো ইনজেক্টেবল দেওয়া হয়েছিল, না তার শারীরিক কোনো এই সমস্যার জন্যে, সেই বিষয়গুলো এখনও নিশ্চিত হওয়া যায়নি। সেই বিষয়গুলো কোনো অসুস্থতা থাকলে সেটা কী কারণে, সেই সব বিষয়গুলো বোঝার জন্য তার শরীরের বিভিন্ন যে ভিসেরার পার্টস সেগুলোকে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাব এবং স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাব এই বিষয়গুলোতে পাঠানোর চিন্তাভাবনা হয় এবং পরবর্তীকালে স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবে পাঠানো হয়। তোমাকে এটাও জানিয়ে রাখবো, তার ডান হাতে একটি চ্যানেল করা ছিল এবং সেই চ্যানেল করার যে অংশ, সেই অংশটাও ভিসেরার যে পরীক্ষা করার যে নমুনাগুলো তার মধ্যে পাঠানো হয়েছে। চিকিৎসকদের একাংশের বক্তব্য যে কোনোভাবে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বা এই যে চ্যানেল করে তাকে আলাদা করে কোনো ওষুধ দেওয়া হয়ে থাকলে তার যদি মৃত্যু হয়ে থাকে, সেটা এই যে প্রাথমিক রিপোর্ট তাতে বোঝা যাবে না। ফলে এখনও তারা স্পষ্টভাবে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারছেন না যে তার মৃত্যু ঠিক কী কারণে হয়েছে। তবে প্রাথমিকভাবে সব কিছু দেখে তার সাডেন কার্ডিয়াক ডেথ মনে হচ্ছে। তো কী কারণে সেটা হয়েছে সেটা নির্ণয় করা যাবে চূড়ান্তভাবে শুধুমাত্র ভিসেরা রিপোর্ট স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাব থেকে এলে তবেই। একেবারেই ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট ইতিমধ্যেই হাতে এসেছে এবং সেই রিপোর্ট থেকে যেটা জানা যাচ্ছে, চিকিৎসকেরা প্রাথমিকভাবে মনে করছেন সাডেন কার্ডিয়াক ডেথ। তবে ঠিক কী কারণে কার্ডিয়াক ডেথ হলো সে বিষয়ে ভিসেরা রিপোর্টে আসার অপেক্ষায় রয়েছেন এই মুহূর্তে চিকিৎসকেরা। মৃত্যুর কারণ তো কিছু এরাও কমপ্লিটলি কিছু বলতে পারেনি, আর হসপিটাল বলছে পোস্টমর্টম রিপোর্ট ছাড়া আমরা কিছু বলতে পারবো না, এই ধরনের কথা আমাদের জানিয়েছে। এখন তো আমারও একটু হচ্ছে যে এত তাড়াতাড়ি পোস্টমর্টমটা কেন করা হলো। পোস্টমর্টমটা বোধহয় কমপ্লিট হয়েছে নিয়ার অ্যাবাউট 5টা সাড়ে 5টা গতকাল। আমরা ডেড বডি নিয়েছি ওই দিন রাতে 12:30 1টা নাগাদ কালকে। আজকে তার দাহ? হ্যাঁ, আজকে তার দাহ হলো। যে হসপিটালে কর্মরত ছিল সেই হসপিটালে ওর পোস্টমর্টেম হয়েছে? হ্যাঁ, ওই হসপিটালেই পোস্টমর্টমটা হয়েছে। আপনার কি অন্য কোথাও করানোর পরিকল্পনা ছিল বা দ্বিতীয়বার করানোর পরিকল্পনা ছিল, তাড়াহুড়ো করা হয়েছে বলছেন? অ্যাকচুয়ালি যদি আমি কারণটা জানতে না পারি, আমি তো অন্য জায়গায় গিয়ে সেরকম পরিকল্পনা করতে পারিনি। তো এখন আমার এগুলো তো আস্তে আস্তে ডাউটটা হয়, সার্কামস্টেন্সেস বিভিন্ন লোকের কাছে জানতে পেরে। এখন এই মুহূর্তে মেডিকেল রিপোর্ট মানে এই রিপোর্টটা না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। দমদমের বাসিন্দা মহিলা চিকিৎসক, তার রহস্য মৃত্যু। এবং সকালে যেটা জানা গিয়েছে যে বাড়ি থেকে বেরিয়ে প্রথমে মহিষাদলের নার্সিংহোমে তিনি যান, এরপর সেখান থেকে তিনি যান তমলুকের নার্সিংহোমে এবং তারপর বাড়িতে ফেরেন। যখন বাড়িতে ফেরেন তখন তার মা দেখেন যে তার হাতে চ্যানেল করা রয়েছে, আর সেই জায়গাতেই প্রশ্ন উঠছে যে কি কারণে চ্যানেল করা হয়েছিল, কোনো ইনজেকশন, কোনো ওষুধ তাতে পুশ করা হয়েছিল কিনা, এমনই একাধিক বিষয় নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কি বলেছেন মৃত চিকিৎসকের মা শোনাবো আপনাদের। নার্সিংহোমে কাকে যেন বলেছে চ্যানেল করতে, পাম্প করা হয় যেটা সেটা একটা আর একটা এক্সপেরিয়েন্স। নার্সিংহোমে কাকে মিটিং নেই,
নার্সিং হোমে কাকে বলেছে নাকি চ্যালেঞ্জ করে দিয়েছে, তারাই করে দিয়েছে, কিছু নাই। সকালবেলা তো সুস্থ হয়ে গেছে গো, আমার সুস্থ গেছে। যে বাড়িতে ভাড়া থাকতেন ওই চিকিৎসক, সেখানেই তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে এবং হাতের চ্যানেল থেকে আচমকাই রক্তপাত হচ্ছিল, সেই থেকেই কি মৃত্যু? প্রশ্ন উঠছে। ইতিমধ্যে তমলুকের সিসিটিভি ফুটেজ, তমলুক নার্সিংহোমের সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে এদিনও চিকিৎসার জন্য তিনি যান। প্রথমে মহিষাদল নার্সিংহোম এবং সেখান থেকে তমলুক নার্সিংহোমে যান চিকিৎসক শালিনী দাস, এরপর সেখান থেকে বাড়ি ফেরেন। কি বলছেন এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা, শোনাবো আপনাদের। এখানে থাকে পাশে ভাড়াতে, দোকানে আসে মাঝে মাঝে বাজার নিতে, এইটুকুই জানি। কালকে ঘটনা, উনি ঢুকার কিছুক্ষণ পরে 10-15 মিনিট পরে ওনার মা হচ্ছে ওই বারান্দা থেকে চিৎকার করতেছে বাঁচাও বাঁচাও বলে। তো আমরা প্রতিবেশী হিসাবে গিয়েছিলাম, গিয়ে দেখলাম উনি মেঝাতে পড়ে আছে। তো হাতে চ্যানেল করা ছিল, ওখানে ব্লিডিং হচ্ছে। তারপর আমরা গিয়ে আবার ওনাকে বেড কাভারে করে নিয়ে প্রেসারে করে নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। তারপর ওখানে ডক্টর দেখলো, ডক্টর দেখার পরে বললো ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যান, বলে নিয়ে চলে গেছে। সরাসরি কথা বলবো এই মুহূর্তে আমাদের আরেক প্রতিনিধি বিটন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। বিটন, প্রথমে মহিষাদল নার্সিংহোম এবং তারপর সেখান থেকে তমলুক নার্সিংহোমে গিয়েছিলেন ওই মহিলা চিকিৎসক, কিন্তু কি কারণে তার হাতে ওই চ্যানেল করা হয়েছিল সেটা নিয়ে একটা ধোঁয়াশার জায়গা তৈরি হচ্ছে এখনো পর্যন্ত। এই বিষয়ে হাসপাতাল সূত্রে কিছু কি জানা যাচ্ছে বিটন? দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি, যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারলাম যে সকাল 7টার সময় কিন্তু তিনি গতকাল বাড়ি থেকে বের হন। এরপরে তিনি মহিষাদলে যান এবং সেখানে একটি ওটি করেন। যেহেতু তিনি অ্যানাস্থেসিয়ার কাজ করতেন, সেখানে ওটি করার পর তমলুকের একটি নার্সিংহোমে যান এবং সেই নার্সিংহোমে তিনি ওটিতে ঢোকেন। সেই নার্সিংহোমে তিনি ঢোকেন 9:14 নাগাদ, সিসিটিভি ফুটেজে যেটা ধরা পড়েছে। তারপর তিনি ওটিতে চলে যান এবং যেটা সূত্র মারফত জানা গেছে এবং নার্সিংহোমের কর্মীরা তারা যেটা জানাচ্ছেন যে সেখানেই কিন্তু তিনি অসুস্থ বোধ করেন এবং সেই সময় যে ডাক্তারবাবু ওটি সময় ছিলেন, যে স্ত্রীরোগ বিশেষজ্ঞ, তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি যেটা জানাচ্ছেন যে সেই সময় তিনি খুব ঘামতে শুরু করেন এবং তারপরে তিনি জানান যে তার শারীরিকভাবে একটু কষ্ট হচ্ছে, সেই জন্য শুধুমাত্র ওষুধ খেয়ে সেই কষ্ট তিনি নিবারণ করতে পারবেন না, তাকে যেন ইঞ্জেকশন দেওয়া হয়, যেটা দাবি করা হচ্ছে ওই নার্সিংহোমের তরফে। তারপরে কিন্তু তার ইচ্ছাতেই তাকে একটি চ্যানেল করে দেওয়া হয়, কেননা ভেনে ইঞ্জেকশনটা দেওয়া, অর্থাৎ শিরাতে ইঞ্জেকশনটা দেওয়ার কথা ছিল এবং সেই অনুযায়ী তাকে ইঞ্জেকশন দেওয়া হয়। তারপরে 12টা নাগাদ তিনি নেমে আসেন এবং এই নার্সিংহোমের যে করিডোর রয়েছে সেখানে কর্মীদের সঙ্গে কথাবার্তা বলার পর তিনি টোটোতে করে বাড়িতে ফিরেন। এখন বেশ কিছু প্রশ্নচিহ্ন দেখা যাচ্ছে যে তিনি যেহেতু অসুস্থ হয়ে পড়েন এবং যে অসুস্থতার জন্য তাকে ইঞ্জেকশন দেওয়া হলো, চ্যানেল করে ইঞ্জেকশন দেওয়া হলো, ফলে সেখানে শুধুমাত্র তাকে ওই অবস্থাতে কেন ছেড়ে দেওয়া হলো এবং কেন তিনি একাই টোটোতে করে বাড়ি ফিরলেন এবং সেই বাড়ি ফেরার পর তার এমনই শারীরিক অবস্থার অবনতি হলো যে তার মৃত্যুর মতন ঘটনা ঘটলো। এবং যেটা জানা যাচ্ছে, তার পরিবার সূত্রে যেটা দাবি করা হচ্ছিল যে সকালবেলা তিনি ভালো অবস্থাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন, কি এমন শারীরিক কন্ডিশন হলো যার জন্য তাকে চ্যানেল করে ইঞ্জেকশন দেওয়া হলো। ফলে এই একাধিক প্রশ্ন কিন্তু উঠছে এবং এই মৃত্যুটার এই কারণে ধোঁয়াশা, কেননা যে মানুষটি, যে ডাক্তার, তিনি এই পেশায় দীর্ঘদিন ধরে রয়েছেন এবং এর আগে একাধিক এইরকম অপারেশনের সময় তিনি অ্যানাস্থেসিস্ট হিসাবে কাজ করেছেন এবং তার পূর্ববর্তী অভিজ্ঞতাও রয়েছে। তার ফলে তিনি কি এমন শারীরিক অসুস্থতার মধ্যে পড়লেন যে তাকে এইরকম একটা চরম পরিণতি হলো, কেননা তার মাও এই প্রশ্নটা তুলছেন। এবং তিনি বাড়িতে আসার পর তিনি কিন্তু বাড়িতে গিয়ে সেখানে স্নান সারেন এবং স্নান সারার পর কিন্তু যখন তিনি মায়ের সামনে আসেন সেখানেই কিন্তু পড়ে যান এবং বাথরুম থেকে বেরিয়ে আসার সময়ই কিন্তু তার হাতে রক্তক্ষরণ হচ্ছিল। পুলিশ যেটা প্রাথমিকভাবে তদন্তে গিয়ে সেখানে জানতে পেরেছে, কেননা যে শৌচাগারের মধ্যে তিনি সেখানে ছিলেন সেখানে যেরকমভাবে রক্ত ছিল, এখনো সেখানেও কিন্তু মেঝেতেও রক্ত পড়েছিল। ফলে স্বাভাবিকভাবে এই মৃত্যুর কারণ নিয়ে পুলিশ চাইছে ময়নাতদন্ত রিপোর্ট হাতে এলেই তাদের কিন্তু এই বিষয়টা পরিষ্কার হবে। ধন্যবাদ বিতর্ক। তমলুকের যে ভাড়া বাড়িতে থাকতেন ওই চিকিৎসক, সেই বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় সানরাইজ হাসপাতাল নামে একটি স্থানীয় হাসপাতালে, আর সেখানে অবস্থা সংকটজনক হওয়ার পর তাকে রেফার করা হয় তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে, আর সেখানেই মৃত্যু হয় শালিনী দাসের।
সানরাইজ হাসপাতাল থেকে আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী কি জানিয়েছেন রাখবো আপনাদের সামনে। তমলুকের নিমতলা এলাকার এই যে আবাসন, সেই আবাসনের কিন্তু দ্বিতীয় তলের 201 নম্বর রুমে ভাড়ায় থাকতেন মৃত চিকিৎসক শালিনী দাস তার মায়ের সঙ্গে। এবং সকালবেলা কিন্তু তিনি এখান থেকে বেরোন এবং বেরোনোর পর কিন্তু মহিষাদলের একটি নার্সিংহোমে যান এবং সেখান থেকে তমলুকের একটি নার্সিংহোমে যান এবং সেখানে কিন্তু তিনি অসুস্থ বোধ করার জন্যই কিন্তু তার হাতে চ্যানেল তৈরি করা হয় এবং সেখানে একটি ইঞ্জেকশন দেওয়া হয় বলে পুলিশ তদন্তে জানতে পেরেছে। তারপর তিনি কিন্তু বাড়িতে ফিরে আসেন এবং বাড়িতে ফিরে আসার পর স্নান করে বেরিয়ে আসার পর কিন্তু হঠাৎ করে তিনি সেখানে পড়ে যান মেঝেতে এবং পড়ে যাওয়ার পর কিন্তু তার যে চ্যানেলের অংশ ছিল সেখান থেকে রক্তক্ষরণ হতে শুরু করে এবং তখনই কিন্তু এই যে ওপরে যে বারান্দা রয়েছে সেখান থেকে কিন্তু এই মৃত চিকিৎসকের মা তিনি কিন্তু চিৎকার চেঁচামেচি করতে শুরু করেন। এরপরে স্থানীয় যে সমস্ত দোকানদার রয়েছে তারা কিন্তু ছুটে আসে এবং ছুটে আসার পর এই যে নার্সিংহোম সেখানেই কিন্তু নিয়ে যাওয়া হয় মৃত শালিনী দাসকে এবং সেখানে কিন্তু অত্যন্ত সংকটজনক অবস্থাতে শালিনীকে নিয়ে আসা হয় বলে হাসপাতালের কর্মীরা, এখানকার যে নার্সিংহোমের কর্মীরা তিনি কিন্তু জানাচ্ছেন। তারপরে কিন্তু এখান থেকে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট পুলিশের কাছে এসছে এবং পুলিশের যেটা বক্তব্য যে তারা পুরো বিষয়টি তদন্ত করে দেখছেন যে এই মৃত্যুর পেছনে কী কারণ রয়েছে। তমলুক থেকে ক্যামেরায় রঞ্জন মেটার সঙ্গে বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। খুব খারাপ সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি বলে মনে হচ্ছে। আমার ইমিডিয়েট সিনিয়র ছিল, কখনোই কোনো অস্বাভাবিক এক জায়গায় লাগেনি, অত্যন্ত হেল্পফুল একজন সিনিয়র ছিলেন। সেই জায়গাটা ছিল যেটুকু জায়গা এখনো অবধি শুনেছি যে তার মৃত্যুটা একটু আনন্যাচারাল, কিন্তু কি কারণে মৃত্যু এইটা এখনো আমাদের কাছে পরিষ্কার নয়। কিন্তু আমি মূলত যে জায়গাটা বলতে চাইছি সেটা হচ্ছে যে মেডিকেল শিক্ষা এবং আমাদের চারপাশের যে সামাজিক পরিস্থিতি, এই পরিস্থিতিকে কেন্দ্র করে আজকের দিনে নিজের সাথে নিজের কাছে সুস্থ থাকা, ভালো থাকা, এইটা ক্রমশ কঠিন হয়ে আসছে বলে এই জায়গাগুলোকে দেখে মনে হয়। তাই আমাদের সচেতন হওয়া উচিত। আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, অথরিটি, টিচার, শিক্ষক, আমাদের সহপাঠী আমরা যারা, তাদের আরো সতর্ক হওয়া উচিত, সংবেদনশীল হওয়া উচিত। আর পুলিশ সূত্রে প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন ওই মহিলা চিকিৎসক, আর সেই কারণে তার হাতে চ্যানেল করে একটি ইঞ্জেকশনও পুশ করা হয়েছিল। কিন্তু তারপর কি হলো? আচমকা 30 বছর বয়সী মহিলা চিকিৎসকের এভাবে মৃত্যু হলো কেন? পুলিশ আপাতত ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায়। এখন অবধি তো মানে আমরা যা ইনফরমেশন পেয়েছি, ইনফরমেশন অনুযায়ী একটা ইউডি কেস রেজিস্টার্ড হয়েছে। উনি এখানে ভাড়া বাড়িতে থাকতেন আর অসুস্থ ছিলেন। ওনার হাতে চ্যানেলও লাগানো ছিল যখন ওনাকে শিফট করা হয়েছে হসপিটালে।